শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। সরকারি মালিকানায় নতুন কোনো টেক্সটাইল মিল বা টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে না, বরং বেসরকারি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার রাজধানীর ফার্মগেটে টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুতি শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টেক্সটাইল শিল্পের স্থায়িত্ব কর্মসংস্থান টিকিয়ে রাখতে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নের উপর জোর দেওয়া হচ্ছে। বর্তমান বাজার ও প্রযুক্তির সাথে মিল রেখে শিক্ষা কারিকুলামের সংস্কার এবং বেসরকারি খাতের সাথে কলেজগুলোর সরাসরি কোলাবোরেশন তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এইগুলির কারিকুলামগুলি আমরা আজকের দিনের সাথে প্রাসঙ্গিক করব। আমরা প্রাইভেট সেক্টরকে, বিটিএমএ কে এবং প্রাইভেট সেক্টর গুলিকে এর সাথে যুক্ত করব। সরকারি মালিকানায় নতুন করে বিল্ডিং তৈরি বা চালানোর কোনো পরিকল্পনা নেই, আপনি আশ্বস্ত থাকেন। আমরা ফ্যাসিলিটেট করব ব্যবসা করবে ব্যক্তি খাত। দর্শক, সম্প্রতি বিদ্যুতের দাম বাড়ানোর জন্য আবারও প্রস্তাব এসেছে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এবং পিডিবির পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে বিআরসির সাথে দুদিনব্যাপী গণশুনানি হয়েছে। সেই বিষয়টি নিয়ে আসলে বিদ্যুতের দাম বৃদ্ধি হলে কি বাস্তবতা দাঁড়াতে পারে বা প্রভাবগুলো কি হতে পারে, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই আজকের বিজনেস আওয়ারে। আমাদের সাথে আলোচনায় অংশ নিতে উপস্থিত হয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। মাহফুজ কবির, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের বিজনেস আওয়ারে। আমরা কথা বলতে চাই যে বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য যে প্রস্তাব করা হয়েছে সেই বিষয়টি নিয়ে। তবে তার আগে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, সেটি একটু দেখে আসতে চাই। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের অভিযোগ, বিদ্যুৎ খাতের অপচয় এবং কৃত্রিম সংকট আড়াল করতেই দাম বাড়ানোর এই আয়োজন। আর বিশ্লেষকরা বলছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি পেলে ব্যবসা বাণিজ্য সহ সাধারণ মানুষের জীবন যাপনের নেতিবাচক প্রভাব পড়বে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রিয়া। গ্যাস কয়লার চড়া মূল্য আর পরিচালন ব্যয়ের দোহাই দিয়ে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর জোর দাবি তুলেছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। বিইআরসির গণশুনানিতে সঞ্চালন চার্জ ৪৫% এবং বিতরণ চার্জ সর্বোচ্চ ৪২% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই প্রস্তাবকে অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। জানান, এই খাতে লুটপাট ঠেকানো গেলে এবং তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখলে বিপুল অর্থ সাশ্রয় হবে, দাম বাড়ানোর প্রয়োজন হবে না। আর বিদ্যুতের সংকট সমাধানে কয়লা আমদানিতে জোর দেওয়ার পরামর্শ তার। তেলের মেশিনগুলো এখনই বন্ধ করলে ৩০,০০০ কোটি টাকা সাশ্রয় হয়ে যায় এবং সেই ৩০,০০০ কোটি টাকা দিয়ে যদি কয়লা রপ্তানি বা আমদানি বাড়ায়, কয়লা আমদানি বাড়ানো হলে আপনার যে পরিমাণ বিদ্যুৎ তেল থেকে আসে তা তো আসবেই এবং যে পরিমাণ বিদ্যুৎ ঘাটতি আছে তাও পূরণ হয়ে যাবে। অন্যদিকে প্রস্তাব অনুযায়ী বিদ্যুতের দাম বাড়ালে শিল্প কারখানার জন্য বড় ক্ষতির শঙ্কা দেখছেন ব্যবসায়ীরা। আমাদের ডিজেল চালিত জেনারেটর দিয়ে উৎপাদন কন্টিনিউ রাখতে হচ্ছে, যা আমাদের কস্ট অফ প্রোডাকশনে ইতিমধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। সেই জায়গাতে নতুন ভাবে মূল্য বৃদ্ধি, এটা আমাদের মরার উপর খাড়ার ঘাড়ের মতো হয়ে যাচ্ছে বা হবে। বিশেষজ্ঞদের মতে, বারবার বিদ্যুতের দাম বাড়িয়ে গ্রাহকদের পকেট কাটার চেয়ে এ খাতের সিস্টেম লস, চুরি এবং ক্যাপাসিটি চার্জের নামে অযৌক্তিক খরচ কমানোই হবে দীর্ঘমেয়াদী এবং টেকসই সমাধান। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম, সেখানে আসলে যে বিষয়টি দেখলাম যে জ্বালানি বিশেষজ্ঞরা এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে এটি হলে ব্যবসা বাণিজ্যের উপর একটি নেতিবাচক প্রভাব পড়বে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন যে বিদ্যুৎ খাতের অপচয় এবং কৃত্রিম সংকট আড়াল করতে এই আয়োজন। যদি আপনি এই বিষয়ে বলেন। ধন্যবাদ। আসলে আমাদের বিদ্যুৎ খাত কিন্তু অর্থনীতির চালিকা শক্তি, মানে দেশের উৎপাদন, কলকারখানা, কৃষি শিল্প, ব্যবসা বাণিজ্য সবকিছুই কিন্তু এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং এইটার উপরে কিন্তু আমাদের অর্থনীতিতে অন্যান্য যে সূচকগুলো আছে, যেমন মূল্যস্ফীতি, তারপর একই সঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান, তো সবগুলোতেই কিন্তু এটার প্রভাব পড়ে। তো সুতরাং বিদ্যুতের দাম সামান্য পরিমাণে বাড়লে এটার ইম্প্যাক্ট যে সারা অর্থনীতি জুড়ে পড়বে, এটা স্বাভাবিক।
কিন্তু ইতিমধ্যে আমাদের বিশ্ব বাস্তবতাটাও একটু খেয়াল করতে হবে, বা যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে আসলে তো সারা পৃথিবী জুড়েই এই জ্বালানির দাম বেড়ে গেছে। বিশেষ করে যে বাংলাদেশে যে সমস্ত উপকরণ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় তার প্রত্যেকটাই কিন্তু দাম বেড়ে গেছে। বিশেষ করে যেমন কয়লা আছে, এখানে কয়লা বিদ্যুৎ প্রকল্পগুলো এগুলো কম পরিমাণে, দেশের কিছু কয়লাও এখানে ব্যবহার করা হচ্ছে, কিন্তু রামপালের মতো যে প্রকল্প তো সেখানে তো আমদানিকৃত কয়লা ব্যবহার করা হয়। একই সঙ্গে গ্যাসের দাম বেড়ে গেছে, আমদানি খরচও বেড়ে গেছে। আর এর পাশাপাশি যে ফার্নেস অয়েল, সেটা আমরা দেখতে পাচ্ছি যে দফায় দফায় দাম বাড়ানো হয়েছে। এবং দাম কেন বাড়ানো হয়েছে? তার কারণ আন্তর্জাতিক বাজারে যেহেতু দাম বেড়ে গেছে, এবং একই সঙ্গে এই আমদানির খরচের পাশাপাশি যেহেতু পরিবহন ব্যয় বেড়ে গেছে, ইন্স্যুরেন্স ব্যয় বেড়ে গেছে, তো এই কারণে আসলে বাধ্য হয়ে সরকার এই ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে। এখন ফার্নেস অয়েল, গ্যাসের যদি দাম বাড়ে তাহলে সেক্ষেত্রে তো যারা সরবরাহ প্রতিষ্ঠান তাদের তো আসলে খরচ বেড়ে গেছে, ইতিমধ্যেই বেড়ে গেছে, এবং সেখানে সরকার ভর্তুকি দিয়ে চলছে। এমন নয় যে এখন বিদ্যুতের দাম যদি কিছুটা বাড়ানো হয় তাতে এই সমস্ত ভর্তুকি আসলে প্রত্যাহার হয়ে যাবে, কিন্তু ভর্তুকির পরিমাণ কিছুটা কমবে, এটা স্বাভাবিক। আবার অন্য দিক থেকে যে IMF এর যে দিক থেকে যে সমস্ত শর্তগুলো আছে বা যে সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আছে তারা চায় যে বাংলাদেশের সংস্কার হোক, এবং বিশেষ করে যে জ্বালানি বিদ্যুৎ খাত সেখানে যে ভর্তুকি আছে, মানে বিপুল পরিমাণে ভর্তুকি, তো সেটা যেন আস্তে আস্তে কম হয় বা প্রত্যাহার করা হয়। সেই ফ্যাক্টরগুলো আছে, কিন্তু ইমিডিয়েট যে ফ্যাক্টর সেটা হলো যে আমাদের কস্ট অফ ইনপুট, যেটা হচ্ছে বিশেষ করে যে ফার্নেস অয়েল এবং গ্যাস, এটার যে দাম বেড়ে গেছে বিশ্ববাজারে, এবং একই সঙ্গে যেহেতু খরচ বেড়ে গেছে, তো এই কারণেই যাতে ভর্তুকির বোঝাটা কিছুটা লাঘব করা যায়, তো সেই জন্যই মূলত আসলে চাচ্ছে। এবং যে সমস্ত সরবরাহকারী প্রতিষ্ঠান, তো তারা তো আসলে তাদের উৎপাদন খরচটাকে মানে একটা মোটামুটি একটা কমফোর্ট জোনে রাখতে চায়, তো এই কারণেই আসলে এটা তারা চেষ্টা করছে। তবে এটাও সত্য যে বর্তমান যে অর্থনৈতিক বাস্তবতা, তাতে আসলে এই অতিরিক্ত যে মূল্যের চাপ সেটা নেওয়ার মতো অবস্থাটা নেই, মানে সাধারণ মানুষের তো পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এটা স্বাভাবিক। এবং একই সঙ্গে যারা ব্যবসায়ী, যারা মানে বিশেষ করে যে শিল্প উদ্যোক্তা, রপ্তানিকারক, প্রত্যেকের জন্য একটা ভীতির নাম হলো যে এই বিদ্যুৎ জ্বালানি এগুলোর দাম বৃদ্ধি, এবং তারা এমনিতেই হিমশিম কাটছেন। তারা কিন্তু আসলে এই রপ্তানিতে আমরা কিছুটা দেখেছি যে এটা পজিটিভ গ্রোথ হয়েছে, কিন্তু যে কোনো সময় আবার নেগেটিভ গ্রোথ হতে পারে। আবার একই সঙ্গে যেহেতু বিনিয়োগ কম এই মুহূর্তে, বিনিয়োগ চাঙ্গা করাটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে, আমি মনে করি যে অর্থনীতির জন্য সবচেয়ে বড় অগ্রাধিকার। এটি ছাড়াও FDI, সেটা আমাদের অ্যাট্রাকশন, সেগুলো পলিসির মধ্যে আছে। কিন্তু এখন এই জ্বালানির দাম, বিদ্যুতের দাম, এগুলো যদি বাড়ানো হয়, মানে ফার্দার যদি আবার বাড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে তো আসলে তখন দেখা যাবে যে ব্যবসায়ীরা আর বিনিয়োগ করছে না সেভাবে। তো সুতরাং অর্থনীতির স্বার্থেই কিন্তু এটা বলছেন অনেকেই যে আসলে এটার দাম যেন ওরকম করে না বাড়ানো হয়। আর যারা বিদ্যুৎ বিশেষজ্ঞ, জ্বালানি বিশেষজ্ঞ, তাদের কথার মধ্যেও যুক্তি আছে। তার কারণ এখানে দুর্নীতি অপচয় যে একেবারে নেই বিষয়টা এরকম নয়। এখানে ওই শুভঙ্করের ফাঁকি আছে, তাদের এই যে ব্যালেন্স শিট যখন তৈরি করে বা অডিট রিপোর্ট যখন হয়, তখন এটা টের পাওয়া যায় যে আসলে আরো অনেক দক্ষভাবে আসলে বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ করা যেত। তো আনফরচুনেটলি সেটা হচ্ছে না। তো এটার পুরো দায়টা বহন করতে হচ্ছে কিন্তু সাধারণ জনগণের, এবং একই সঙ্গে যারা শিল্প উদ্যোক্তা, যারা রপ্তানিকারক তারা, এবং একই সঙ্গে যে গ্রামে গঞ্জে কি পরিমাণে যে আমাদের কারখানা করেছে, ছোট ছোট যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে, এবং একই সঙ্গে যে আমাদের এত SME, যেটা একেবারে বিস্তৃত নেটওয়ার্ক তাদের আছে একেবারে প্রত্যন্ত অঞ্চলে, তো তারাও তো বিদ্যুতের উপর নির্ভরশীল। এমনিতেই এই যে আমরা মাঝখানে দেখেছিলাম যে পরিমাণে লোডশেডিং হচ্ছিল, তো সেটাতে আসলে অনেকের কারখানা বন্ধ হয়ে যাচ্ছিল। তো এর মধ্যে আবার বিদ্যুতের দাম যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে তারা উৎপাদন খরচটা সীমা একটা মধ্যে রাখবেন কিভাবে? মানে তাদেরও তো ব্যবসা করতে হবে, বাজারে টিকে থাকতে হবে, তারাও তো কর্মসংস্থান তৈরি করছেন। তো সব মিলিয়ে আসলে উভয় সংকটের মধ্যে আছে সরকার। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে মার্জিনালি যদি কিছুটা বাড়ানো যায়, একেবারে যাতে অসহনীয় না হয়, এরকম একটা পর্যায়ে যদি দাম বাড়ে, যে দামটাও কিছুটা বাড়লো, কিছুটা হয়তো ভর্তুকি কমানো গেল, এবং এইভাবে করে আসলে ব্যালেন্স করতে হবে। মানে যতটুকু খরচ বেড়েছে ততটুকু তো আমরা দাম বাড়াতে পারবো না আসলে, অর্থনীতির যে বাস্তবতা তাতে। তো সেইটাই আমার মনে হয় কি যে প্রস্তাবগুলো আসছে সেটা মাথায় নিয়ে, এবং একই সঙ্গে যে জ্বালানি বিশেষজ্ঞদের সঙ্গেও একটু কথা বলতে হবে। গণশুনানি যখন হয় তখন কিন্তু এইভাবে আসলে সেরকম ডিসকাশন হয় না, কিন্তু যখন এক্সপার্টের সাথে ক্লোজ ডোর মিটিং করবে তখন কিন্তু তারা তুলে ধরতে পারবেন যে এখানে দুর্নীতি হচ্ছে, অপচয় হচ্ছে। তো এইভাবে করে আমাদের অর্থনীতির স্বার্থটাকে প্রথমে প্রাধান্য দিতে হবে, এবং একই সঙ্গে সরকারের উপর বেশি যেন চাপও তৈরি না হয় সেটাও দেখতে হবে আমাদের। এই মুহূর্তে সরকার অনেক ঋণ করেছে, এটা সত্যি কথা যে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ হয়েছে, এর পাশাপাশি বড় একটা বাজেট আছে সামনে, তো এগুলো তো একটা বাস্তবায়ন দরকার, অর্থায়ন দরকার। তো এখনই যদি এই অবস্থা হয় তাহলে সেক্ষেত্রে তো পরে তো আসলে সবকিছু আনম্যানেজেবল হয়ে যাবে। তো সুতরাং মূল্যস্ফীতি আমরা আর বেশি চাই না, এবং একই সঙ্গে যেন আমাদের উৎপাদনকারীরা, মানে বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টর যারা আছেন, এবং এর পাশাপাশি যারা এক্সপোর্টার, এবং এমনকি যে আমাদের যে কৃষিখাত, সেটাও তো বিপুল পরিমাণে সেচ হয় কিন্তু এই বিদ্যুতের মাধ্যমে। তো এই বিশাল সার্ভিস সেক্টর, তো এখানে অসংখ্য এন্টারপ্রাইজ, তো তাদের উপরে যেন অতিরিক্ত চাপ তৈরি না হয়, তো সেটাও দেখাটা খুব জরুরি।
এই যে বিদ্যুতের দাম বাড়ানোর ফলে ব্যবসায়ীরা বলছে যে ব্যবসা বাণিজ্যে একটা প্রভাব পড়বে, যেটা আপনিও বলেছেন। একসাথে আমাদের কৃষির উপরেও তো এটি একটা প্রভাব পড়তে পারে, কারণ সেচ প্রকল্প থেকে শুরু করে সব জায়গায় কিন্তু বিদ্যুতের ব্যবহার রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে সম্প্রতি বিভিন্ন জায়গায় ঘন্টার পর কোথাও কোথাও 8-10 ঘন্টার লোডশেডিং। এমন বাস্তবতায় আসলে গ্রাহকরা এই যে নতুন দামটাকে মেনে নেবে কিনা, কি মনে হয় আপনার? আমার মনে হয় যে তারা স্বস্তির সঙ্গে এটাকে মেনে নেবে না, তার কারণ এমনিতেই তাদের জীবনে নাভিশ্বাস উঠেছে। এবং একই সঙ্গে যে শুধু ঢাকার বাইরে গেলেই বোঝা যায় যে লোডশেডিং অবস্থা কেমন, মানে এবং আসলে তো বাস্তবতা যে মানে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো তো চলছে অনেক চাপের মধ্যে, এবং এই যে দামটা বেড়ে গেছে, বিশ্ববাজারে দাম বেড়ে গেছে, এটা সত্য কথা। তো এখানে যে পরিবহন ব্যয় এটা বেড়েছে প্রায় 25% মতো এই পুরো যে ইরান যুদ্ধকে কেন্দ্র করে। তো এখন এর মধ্যে ইন্স্যুরেন্স কস্ট বেড়েছে, তো সব মিলিয়ে কিন্তু আসলে এই পুরো ইম্পোর্ট কস্টটা অনেক হাই এখন। তো এটা একটা বাস্তবতা, এবং সরকার আসলে কত ভর্তুকি দেবে, মানে সরকার তো আরো অন্যান্য খাত আছে, কিন্তু এটাও সত্য যে কৃষি হলো অর্থনীতির প্রাণ, এবং সেইখানে প্রায় 20% এই সেচটা কিন্তু এই বিদ্যুৎ নির্ভর, বাকিটা হচ্ছে ডিজেল নির্ভর। তো ডিজেলের দামও তো বেড়ে গেছে, তো সব মিলিয়ে কিন্তু আসলে একটা চাপ বেড়ে গেছে কৃষকদের উপরে। জি, আন্তর্জাতিক পরিমণ্ডলে এই অবস্থাটা কি, মানে মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে যে জ্বালানির সংকট বা জ্বালানির উপর যে প্রভাবটা পড়েছে, সেই বাস্তবতা অন্য দেশগুলো কি ভূমিকা নিয়েছে? মানে আমরা কোথায় আছি সেই জায়গাটাতে? না, অন্য দেশগুলোর সাথে আমাদের এই সময় তুলনা করলে হবে না। হ্যাঁ, যেমন পাকিস্তানের অর্থনীতি, তারা কিন্তু অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে, বিভিন্ন রকমের সহযোগিতা তারা পেয়েছে, এবং IMF এর সঙ্গে যখন পাকিস্তানের নেগোসিয়েশন হয়েছে তখন কিন্তু তাদেরকে ওরকম কোনো রিফর্ম করতেই বলেনি, তারা কিন্তু অনেকটাই দিয়ে দিয়েছে, অনেকটা ব্ল্যাঙ্ক চেকের মতো $5 বিলিয়ন, এবং আরো নানান দিক থেকে সহযোগিতা আসছে। বাংলাদেশে যখন তারা সাহায্য দিচ্ছে তখন দেখা যাচ্ছে যে অজস্র শর্ত চাপাচ্ছে, তো এই বাস্তবতাগুলো ভিন্ন। আর একই সঙ্গে পাকিস্তান যেটা করেছে যে মানে ওভারনাইট কিন্তু প্রায় ডাবল করে ফেলেছিল এই ডিজেলের দাম, তো এবং একই সঙ্গে হাই অকটেন সেটা নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি যে এই সরকার কিন্তু মরিয়া হয়ে জ্বালানি সংগ্রহ করেছে, এবং তারা কোনো সংকট তৈরি হতে দেয়নি। তো এটা একটা ইতিবাচক দিক। আমাদের এই এত বড় একটা গণভ্যুত্থান হলো, এরপরে সরকারের কাছ থেকে তো অনেক প্রত্যাশা, এবং এই মুহূর্তে সংকট হলে তখন কিন্তু আর সেটা সামাল দেওয়ার কোনো উপায় থাকবে না। এই কারণেই সরকার একটা ভারসাম্য রক্ষা করছে, তো এবং সেই কারণেই কিন্তু ভর্তুকিও চালাচ্ছে এবং অল্প অল্প করে দাম বাড়াচ্ছে। আমরা দেখলাম তেলের দাম বাড়ার পরে এখন আর পাম্পগুলোতে দীর্ঘ লাইন নাই, কিন্তু আবার এখন গ্যাসের জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে বিভিন্ন পাম্প স্টেশনগুলোতে। এটার কারণ কি? হ্যাঁ, না, গ্যাসের ক্ষেত্রে যেটা হয়েছে যে গ্যাস কিন্তু সরকার আমদানি করেছিল ওই সময়টাতে, অল্টারনেটিভ সোর্সগুলো কাতারের বাইরে যেটা আছে, তো সেগুলো যেমন অস্ট্রেলিয়া থেকে তারা আমদানি করেছে। এখন একটুখানি শর্টেজ দেখা যাচ্ছে, মানে বিশেষ করে যে পেট্রোল পাম্পগুলোতে বা যে সিএনজি স্টেশনগুলোতে, তো আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো পাচ্ছে না, ঠিক প্রয়োজনীয় পরিমাণে পাচ্ছে না, এবং গ্যাসের প্রেশারটাও নেই। মানে এর কারণটা খুবই স্পষ্ট, মানে এখন আমদানির ক্ষেত্রে দাম বৃদ্ধির প্রভাব না, দাম কিন্তু গ্যাসের ক্ষেত্রে সেরকম ভাবে হয়নি, মানে যেটা অন্যান্য জ্বালানির ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা কিন্তু সবগুলো আসলে এই ফুয়েলের ক্যাটাগরিতে কিন্তু দাম বৃদ্ধি দেখতে পেয়েছি, এবং কোন কোন জায়গাতে যেমন জেট ফুয়েল বা এই ফার্নেস অয়েল সেখানে কিন্তু কয়েক দফায় বেড়েছে। তো সেই হিসেবে গ্যাসের ক্ষেত্রে আমরা একটুখানি হয়তো একটু আশঙ্কা করছিলাম যে ওখানে একটা বড় রকমের রিফর্ম হতে পারে কিনা। তবে আমার ধারণা যে সরকার হয়তো ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সাপ্লাই এবং এই যে এই পরিবহনের ক্ষেত্রে যেটা, সেটার ক্ষেত্রেও এরকম একটা হয়তো মেজার নিতে পারে, যদিও হাউস হোল্ড লেভেলে যে সাপ্লাই ওটা কিন্তু ইতিমধ্যেই দাম বাড়ানো হয়েছে। তো সব মিলে আসলে এই কন্টিনিউয়াসলি দাম বেড়েই যাচ্ছে আসলে। আর রিনিউয়েবল এনার্জির দিকে দেখলাম এই সরকার খুব আন্তরিক, সেই জায়গাটাতে আসলে আগামী বাজেটে এই জায়গাতে কিভাবে মানে রিনিউয়েবল এনার্জির জন্য একটা বরাদ্দ রাখতে পারে, বা এখানে কিভাবে এটা কাজে নিয়ে আসতে পারে, যেখানে আসলে এই জ্বালানি নিরাপত্তার জায়গাটাতে রিনিউয়েবল এনার্জি একটি স্বস্তির জায়গা তৈরি হতে পারে। হ্যাঁ, রিনিউয়েবল এনার্জির কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা, এবং এটা প্রায় 2 দশক আগে যেরকম ভাবে শুরু হয়েছিল সোলার হোম সিস্টেমের মাধ্যমে, আসলে একদম মাইক্রো যে হোম সিস্টেম আর কি, যেগুলো আসলে এই আউট অফ ক্যাচমেন্ট যেগুলো আছে আর কি, যেমন যে সমস্ত ট্রেডিশনাল যে নেটওয়ার্ক, তো নেটওয়ার্কের বাইরে যারা আছে তাদেরকেই টার্গেট করা হচ্ছিল। তো এটা খুবই সাকসেসফুল ছিল, এবং বাংলাদেশের যে মডেলটা সেটা কিন্তু সারা পৃথিবীতে নিয়েছে। কিন্তু এরপরে যেটা দেখা গেল যে আমাদের স্কেল বাড়াতে হবে, তাই না? এখন এই যে সোলার পার্ক যেগুলো আছে, বা বড় যে সমস্ত সোলার মিনি গ্রিড বা নবায়নযোগ্য অন্যান্য যে সমস্ত জ্বালানি, বিশেষ করে আমি বলবো যে উইন্ড পাওয়ার, ওয়েস্ট টু এনার্জি, তো সেগুলোর অনেক কিন্তু পটেনশিয়াল আছে। তো সেগুলোকে আমরা আনফর্চুনেটলি কাজে লাগাইনি। আমরা যদি এটা স্কেল বাড়াতে পারতাম তাহলে সেক্ষেত্রে প্রোডাকশন কস্টটা মানে ইউনিট কস্টটা অনেকটা কমে যেত। তো আবার ওইটার জন্য জমিও লাগে, এটাও বাস্তবতা। কিন্তু এখন নতুন নতুন অনেক টেকনোলজি এসছে, যে ট্রান্সপারেন্ট হয়তো সোলার মানে সেমি ট্রান্সপারেন্ট সোলার প্যানেল, এগুলো কিন্তু আসছে। তো এখন আমার মূল কথা হচ্ছে কি যে
যত যাই হোক না কেন সারা পৃথিবী আসলে এই রিনিউয়েবলের দিকে যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে দেখা যাচ্ছে 3-4% মাত্র আমাদের টোটাল যে এই এনার্জি সাপ্লাই তার মধ্যে, মানে এনার্জি টু পাওয়ার যেটা। তো এই জায়গাতে আমি মনে করি যে এই সরকারের কিন্তু একটা স্পষ্ট ম্যান্ডেট আছে, মানে তারা বলেছে তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো এখানে, এবং সেটার জন্য আসলে এখন বিনিয়োগ দরকার এবং আমাদের বাজেটে সেটার জন্য প্রণোদন দরকার। এটা হলে আমি মনে করি যে এখানে বিনিয়োগ অনেক আসবে। জি, জনাব মাহফুজ, আমরা সময় হলো একটি বিরতি। আমরা বিরতি থেকে এসে আসলে বাজেট আসছে, সেই বাজেটে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। দর্শক, সময় হলো বিজনেস আওয়ার একটি বিরতির, ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ বিজনেস আওয়ারে। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিতে মহামান্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত প্রশাসকের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন কেমিস্ট বান্ধব ঐক্য পরিষদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি 5 আগস্টের পর এক গভীর সংকটে নিমজ্জিত। এ কারণে সরকারের স্বাস্থ্যসেবার উন্নয়নমূলক কাজেও স্থবিরতা দেখা দিয়েছে। এমন বাস্তবতায় বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত প্রশাসককে স্বাভাবিক কাজ পরিচালনা করার সুযোগ দেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানানো হয়। দর্শক, আমরা আবার আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে আজকের আলোচনায় আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। মাহফুজ কবির, আমরা এই বিষয়ে এবারে আসলে যে সামনে বাজেট আসছে সেই বাজেট নিয়ে আলোচনা করতে চাই। তবে তার আগে আপনি জানেন যে সামনে কুরবানির ঈদ, সেই কুরবানির ঈদকে কেন্দ্র করে এই মুহূর্তে পশু বাজারগুলো জমজমাট হয়ে উঠেছে। সেখানকার বেচাকেনার খবরটা একটু দেখে আসতে চাই। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে জমে উঠেছে কুরবানির পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় এবার পশুর সরবরাহ পর্যাপ্ত রয়েছে। বিশেষ করে দেশীয় খামারের সংখ্যা বেশি হওয়ায় বাজারে সংকট নেই। তবে আরও 2-1 দিন পর বেচাকিনা বাড়বে এমন আশা করছেন বিক্রেতারা। হাটে জাল টাকা শনাক্তকরণ, চুরি, ছিনতাই ও অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। কুরবানির পশুর হাটের খবর জানতে আমরা যুক্ত হতে চাই। আমাদের সহকর্মীরা আছেন ঢাকা এবং চট্টগ্রামে। শুরুতে যাব 300 ফিটে, সেখানে আছেন আমাদের সহকর্মী মামুন। মামুন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। পশুর অর্থাৎ কেমন দাম, কেমন বিক্রি হচ্ছে, ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন? ধন্যবাদ রিয়াজ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি 300 ফিটের যে হাট রয়েছে সেই হাটে, এবং আমি কিন্তু সকাল থেকে হচ্ছে বিভিন্ন হাট ঘুরে দেখছিলাম আজকে হাটের পরিস্থিতি কেমন। এবং আমি কিন্তু বিভিন্ন হাটে দেখেছি হচ্ছে যে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর কিন্তু দেখতে পাচ্ছিলাম যে হাটে ব্যাপক পরিমাণের চাহিদা রয়েছে। এবং ব্যাপারের কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই রাজধানীর বিভিন্ন হাটগুলোতে কিন্তু গরু উঠিয়েছে। এবং আমরা এখনো পর্যন্ত ক্রেতা যদিও দেখতে পারিনি, কিন্তু দিন বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতা আসবে বলেও আশা বিক্রেতাদের। আমরা তাদের সাথে কথা বলে যা জানতে পারি, বিক্রেতারা বলছিলেন যে হচ্ছে যে খাবারের দাম বেড়েছে, খাবারের দাম অনুযায়ী কিন্তু তারা ওই পরিমাণে হচ্ছে গরুর দাম পাচ্ছে না। এবং দিন বাড়ার সাথে সাথে যদি এই ক্রেতা আসতেন এবং হচ্ছে গরু যদি বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং হচ্ছে তারাও পরবর্তীতেই কিন্তু খামার আরও বড় করে করতে পারবে। এবং তারা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে এবং হচ্ছে গাড়ি ভর্তি করে এসেছে, কেউ সকালে, কেউ বা হচ্ছে রাতে এসেছে। এখনো পর্যন্ত আমরা বিভিন্ন হাটে যে দেখেছি যে হচ্ছে ক্রেতা কিন্তু এখন আমরা ওই রকমভাবে দেখতে পারিনি, কিন্তু দিন বাড়ার সাথে সাথে কিন্তু হচ্ছে আমরা হয়তোবা দেখতে পারবো যে হচ্ছে গরু বিক্রি হচ্ছে বলেও আমরা দেখব। এবং আমরা কিন্তু জাল নোটের যে হচ্ছে একটি প্রচলন রয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি যে র্যাব বা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে। এবং এই হাটগুলোতে কিন্তু সার্বক্ষণিকই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এবং হাট ব্যবস্থাপনা যারা পরিচালনা রয়েছে তারা কিন্তু সব সময়ই হচ্ছে হাট পরিচালনা করে দেখছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তো আমরা চলে যাবো আমাদের আরেক সহকর্মী, তিনি রয়েছে চট্টগ্রামে। তো চট্টগ্রাম থেকে তিনি জানাবেন চট্টগ্রামের হাট পরিস্থিতি কেমন।
আমরা আসলে চট্টগ্রামে সকাল থেকে যে অনুমোদিত পশুর হাটগুলো আছে সেই হাটগুলো ঘুরে দেখেছি। সেখানে পশুর হাটগুলো ঘুরে যেটি দেখতে পেয়েছি, আসলে বেশ কয়েকদিন থেকেই উত্তরবঙ্গ থেকে গরুর ব্যাপারী এবং খামারিরা তাদের পশুগুলো নিয়ে আসছেন এবং এই হাটে তুলছেন এবং তাদের নির্ধারিত স্থানে তারা পরিচর্যা করছেন। তবে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন এখনো পর্যন্ত তেমন কোনো ক্রেতা পাচ্ছেন না তারা। তবে ছোট গরুর দুই একটা ক্রেতা আসলেও বড় গরুর ক্রেতা এখনো পর্যন্ত আসেনি। তবে ইজারাদাররা বলছেন এখনো যেহেতু আরও কোরবানের কয়েকদিন বাকি আছে, মোট শেষের 3 দিনেই ক্রেতাদের সমাগমটা একটু বেশি থাকে, সেই জন্য শেষের 3 দিনে ক্রেতাদের সমাগম বাড়বে বলে আশা করছেন ইজারাদাররা। অন্যদিকে আমরা দু একজন ক্রেতার সাথেও কথা বলেছি যারা দেখতে এসেছিলেন, তারা বলছেন অন্যান্য বছরের মতো এইবারের গরুর দাম বেশি, যেটি মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। এবং ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দাম নিয়ে। একই সাথে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন আসলে যে পরিমাণ গরুর খাদ্য এবং পরিবহনের যেই দাম, সেই অনুপাতে তাদের ন্যায্য মূল্য পাবেন, ন্যায্য মূল্য নিয়ে তারা শঙ্কিত আছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। রিয়াদ। আকরাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহফুজ ভাই, আমরা পশুর হাটের চিত্রটা দেখে আসলাম। আসলে পশুর হাট কুরবানিকে কেন্দ্র করে যে বেচা কেনা হয়, সেখানে বড় একটি বাজার। এটি নিয়ে যদি একটু বলেন যে আসলে এই ক্ষেত্রে অর্থনীতির যে একটা চাঙ্গা ভাব হয়, অর্থাৎ যারা গরু লালন পালন করেন তারা কিন্তু এই কুরবানিদের সময় অপেক্ষায় থাকেন যে পশুর একটা ভালো দাম পাবেন। সব মিলে যদি একটু বলেন যে আসলে কেমন থাকে এই অবস্থা, এই সময়টা কেমন দাঁড়ায়? হ্যাঁ, এই সময়টাতে খুব অল্প সময়ে প্রায় 70,000 কোটি টাকার মতো কিন্তু ট্রানজাকশন হচ্ছে। এটি শুধুমাত্র পশুর দাম। এটি ছাড়াও ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কিন্তু অনেক পেশার মানুষ নিয়োজিত, অনেক অর্থনৈতিক লেনদেন আছে এখানে। ব্যাংক এবং এসএমই তারা যেমন কাজ করছেন, এখন কিন্তু আবার ক্যাটেল ইন্স্যুরেন্সও আছে। মানে সব মিলিয়ে কিন্তু আমরা এই খবরগুলো রাখি না যে এখানে কি পরিমাণে বিনিয়োগ হচ্ছে। এবং একই সঙ্গে সারা বছর ধরে যে এটার পিছনে কিন্তু অনেক শ্রম থাকে, এখানে অনেক ক্ষুদ্র খামারি আছেন, তো তারা কিন্তু এই সময়টার জন্য বসে থাকেন ভরসা করে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এইখান থেকে যখন পশুটা বিক্রি হচ্ছে, এই বিক্রির অর্থ দিয়ে অনেকেই কিন্তু মধ্যপ্রাচ্যেও যাচ্ছেন এবং তারা কিন্তু আবার যখন অর্থ পাঠাচ্ছেন তখন কিন্তু আবার তাদের পরিবার কোরবানি দিচ্ছে। মানে এটা বড় রকমের একটা কিন্তু চক্রাকার অর্থনীতি এখানে কাজ করে। আর আরেকটা বিষয় হলো যে এই বছর যেহেতু একটা নতুন সরকার, গণতান্ত্রিক সরকার, এখন পরিবেশও ভালো, তো এই অবস্থায় গত সময় আমরা শুনতে পেয়েছি যে আসলে সেরকমভাবে যে পশুর হাটে কিন্তু সেইভাবে বেচা কেনা হচ্ছে না। কিন্তু আমার ধারণা এখন যদিও এরকম বেচাকেনা শুরু হয়নি, কিন্তু সময় তো আছে সামনে। ক্রেতারাও চিন্তা করছেন যে না, ঠিক আছে, একটু দেখি অবস্থাটা কেমন হয়, তারপরে আর এই পশুটা নিয়ে গেলে তখন কিন্তু তাদের আবার পালন করতে হয় কয়টা দিন, আবার ফিডের বিষয় আছে, তারপরে পরিচর্যা করে ওগুলো অনেক কিছুই কিন্তু তখন হয়তো এর মধ্যে ইনভলভ থাকে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় কি যে এটা একটা বড় রকমের অর্থনৈতিক কর্মকাণ্ড। এবং এখান থেকে যে আপনার চামড়া বিশেষ করে যে সংগ্রহ করা হয়, তো সেটাও আমাদের রপ্তানিতে একটা বড় ভূমিকা রাখে। যদিও চামড়া নিয়ে অনেক রকমের কথাবার্তা হচ্ছে এখন, যে দাম তারা পাচ্ছে না, যদিও সরকারি বছর দাম কিছুটা বাড়িয়েছে। তবে আমরা যদি এই সময়ে আসলে চামড়ার সংগ্রহটা ঠিক মতো করতে পারি, বৈজ্ঞানিকভাবে এটাকে যদি সংরক্ষণ করতে পারি, এবং একই সঙ্গে আমাদের যে একটা বড় সমস্যা আছে সেটা লেদার ওয়ার্কিং গ্রুপ, তো তাদের সার্টিফিকেশন, তো সেটা যদি আমরা নিতে পারি, আমি মনে করি যে এই কোরবানি কেন্দ্রিক যে অর্থনীতি সেটা আরও চাঙ্গা হবে ভবিষ্যতে। এবং বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা অর্জনে এই চামড়া খাতে অলরেডি বলেছেন যে এটা 1 বিলিয়নের নিচে এখন এই চামড়া রপ্তানির বাজার, সেটি 7 বিলিয়নের নিতে চায় এবং সেই জন্য সরকার বেশ কিছু উদ্যোগ নেবে বলেও আশ্বস্ত করেছেন এই খাতের যারা সাথে জড়িত তাদেরকে। হ্যাঁ, এখানে যেটা হয়েছে যে আমিও নিজে এই গবেষণার সঙ্গে কাজ করছি, মানে বিশেষ করে যে বাণিজ্য মন্ত্রণালয় এটা নিয়ে বিশেষ করে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন তাদের যে স্ট্র্যাটেজি, ওর মধ্যে এই চামড়া এবং চামড়াজাত পণ্য একটা বড় জায়গা করে নেবে। এবং এখানে যেটা হয়েছে আমরা এখনো পর্যন্ত $1 বিলিয়ন এই এটা তারের কাছে আছি। তো সেটা যদি আমরা খুব সহজে কিছু যদি আমরা কমপ্লায়েন্স ঠিক করতে পারি, তাহলে সেক্ষেত্রে $5 থেকে $7 বিলিয়ন ইজিলি আমরা আর্ন করতে পারি। আমাদের প্রতিযোগী দেশগুলো কিন্তু আরো বেশি করছে। তো সুতরাং এখানে আমার মনে হয় যে এটা বিশেষ নজর দিতে পারি, কমপ্লায়েন্সটা ঠিক করতে পারি। ইটিপি যেটা আছে সাভারের চামড়া শিল্পনগরীতে, সেটাকে অপারেশন করা এবং একই সঙ্গে লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেশন, এই কয়টা কাজ করতে পারলে আমি মনে করি যে এটার বড় সম্ভাবনা রয়েছে। মাহফুজ ভাই, একটু আমরা বাজেটের দিকে আসতে চাই। কয়েকদিন পরেই বাজেট, সেই বাজেটে আসলে অনেক প্রত্যাশা রয়েছে। এবার সরকার, বর্তমান সরকার প্রায় 17 বছর পর ক্ষমতায় এসে বড় আকার একটি বাজেট দিয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসেও সবচেয়ে বড়।
এডিপির ও সংখ্যা ইতিহাসে সবচেয়ে বড়। সব মিলিয়ে যদি বলেন যে আসলে বাজেটে গণমানুষের যে প্রত্যাশার জায়গাটা, সেই জায়গাটাতে সরকার কিভাবে কাজ করতে পারে বা কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি ফোকাস দেওয়া উচিত বলে মনে করেন? হ্যাঁ, আসলে মানুষের এখন অনেক প্রত্যাশা, বিশেষ করে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, তারা কিন্তু আসলে অনেক আসন পেয়েছে। তার মানে আসলে ঢেলে ভোট দিয়েছে মানুষ আসলে এই সরকারকে। এবং এই মুহূর্তে যে সরকারের নির্বাচনী ইশতেহার, তো সেটা বাস্তবায়নের জন্য কৌশল নিয়েও কাজ করছে। ইতিমধ্যে একটা মানে মহাকৌশল প্রণয়ন করা হয়েছে এবং সেটি এই 18 তারিখে এটা এনইসি সেটা অ্যাপ্রুভ করেছে। তো এখন এই সময়ের মধ্যে আসলে সরকারের অনেকগুলো চ্যালেঞ্জও আছে, এটাও বাস্তবতা। মূল্যস্ফীতি একটা বড় চ্যালেঞ্জ, বিনিয়োগ আমাদের প্রত্যাশার তুলনায় অনেক কম হচ্ছে, রাজস্ব আদায়ের একটা বড় চ্যালেঞ্জ আছে। তো আসলে এতগুলো চ্যালেঞ্জ নিয়ে আসলে কাজ করতে হবে। মানে চ্যালেঞ্জ না থাকলে তো আসলে কাজ করে যে এটা এক ধরনের যে উদ্যম, সেটা পাওয়া যায় না। তো সরকার কিন্তু যেমন জনপ্রত্যাশা আছে, পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে গেলে অনেক অর্থায়ন প্রয়োজন। তো এই অর্থটা আসবে কোত্থেকে, তো সেগুলো দেখতে হবে। সব মিলে আমার কাছে মনে হয়েছে যে প্রায়োরিটির দিক থেকে সবার উপরে থাকবে বিনিয়োগ, এবং এর পাশাপাশি যদি সম্ভব হয় এই আমাদের সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে যে এটা কোঅর্ডিনেশন, সেটার মাধ্যমে একটা ফিসক্যাল মনিটারি কোঅর্ডিনেশন স্ট্রেনথেন করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু মূল্যস্ফীতিটাকেও আস্তে আস্তে কমিয়ে আনতে পারবো। মূল্যস্ফীতি 5-6% হয়তো করতে পারবো না, কিন্তু একটা যদি টার্গেট থাকে যে না ঠিক আছে, আমরা বাজেটের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে সেটা, এর পাশাপাশি আমাদের যে এই পুরো অর্থ ব্যবস্থা, তো সেটাকে যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আসলে মূল্যস্ফীতি কমে যাচ্ছে আস্তে আস্তে। যদিও যে মহাকৌশলটা প্রণয়ন করা হয়েছে, তো সেই কৌশলের সঙ্গে আমিও জড়িত ছিলাম, এবং আমরা দেখতে পেয়েছি যে 2031 সালের মধ্যে দুটো মেজর ট্যাঞ্জিবল টার্গেট আছে। এর মধ্যে একটা হলো যে 8.5% প্রবৃদ্ধি, আর এর পাশাপাশি হচ্ছে 5% নামিয়ে নিয়ে আসা মূল্যস্ফীতিকে। তো সুতরাং এটা আমরা বুঝতে পারছি যে আমাদের মূল মনোযোগ হতে হবে হচ্ছে বিনিয়োগ এবং বিশেষ করে প্রাইভেট ইনভেস্টমেন্ট। বাজেটের এই চ্যালেঞ্জগুলো নিয়ে আপনার সাথে আরো কথা বলবো। একটি বিরতির সময় হলো দর্শক, সময় হলো আরো একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে। বিরতির পর আবার আমন্ত্রণ বিজনেস আওয়ারে। দর্শক, এবার দেখে নিতে চাই আজকের বাজারের স্বর্ণের দাম। আমরা যদি দেখি যে আজকের স্বর্ণের দাম রয়েছে 22 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম 2,35,963 টাকা, 21 ক্যারেটের দাম আছে 2,25,232 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,30,000 টাকা। সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,57,000 টাকা। আমরা রূপার দামটা দেখে নিতে চাই। রূপার দাম যদি দেখি, প্রতি ভরি রূপার দাম আছে 22 ক্যারেটের দাম 5,657 টাকা, 21 ক্যারেটের দাম আছে 5,366 টাকা, 18 ক্যারেটের দাম প্রতি ভরি 4,608 টাকা, এবং সনাতন প্রতি ভরি রূপার দাম আছে 3,441 টাকা। স্বর্ণের বাজার আপডেটটি দেখলাম, আমরা আবার আলোচনায় ফিরতে চাই। মহসিন, সামনে যে বাজেট আসলে আপনি বলছিলেন যে মূল্যস্ফীতি বিনিয়োগকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। একই সাথে আমরা দেখতেছি যে জুলাই থেকে পে স্কেলও দেওয়া শুরু করবে। যদি এই বিষয়ে বলেন যে আসলে পে স্কেলটা দিতে বা একই সাথে নির্বাচনী ইশতেহারে যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের বিষয়গুলো আছে, এগুলো দিতে সরকার খুব বেশি চাপে পড়তে হবে কিনা? সরকারের একটা রাজস্বের উপরে একটা চাপ পড়বে, তার কারণ রাজস্ব ব্যবস্থাপনা এই মুহূর্তে ভালো অবস্থাতে আছে। আমরা দেখতে পেয়েছি যে গত কয়েক মাসে, মানে বিশেষ করে অর্থ বছরের শেষ কয়েক মাসে কিন্তু 1 লাখ কোটি টাকার মতো রাজস্ব ঘাটতি আছে। যদি ব্যবসা বাণিজ্য বিনিয়োগটা ভালো না হয়, তাহলে সেই ক্ষেত্রে তখন দেখা যাবে যে আমরা আসলে এই যে বড় রকমের ঘাটতিতে পড়ে যাব। এমনিতে বড় একটা ঘাটতি বাজেট, তার মধ্যে ঘাটতি যদি বাড়ে তাহলে কিন্তু অনেক সমস্যা তৈরি হবে অর্থনীতিতে। এখন যেটি আছে আমাদের মূল্যস্ফীতি এই মুহূর্তে 9.4%। তো এখন এই বিদ্যুতের দাম, জ্বালানির দাম, এগুলোর কারণে কিন্তু মূল্যস্ফীতি আরও যদি বেড়ে যায়, তখন কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অর্থনীতির জন্য। এর পাশাপাশি যে এই পে স্কেল বাস্তবায়ন, তো সেটাতে অবশ্য সুবিধাভোগী কিন্তু ওই নিচের দিকে যারা, মানে গ্রেডের নিচের দিকে যারা সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছেন, তো তারাই মূলত বেনিফিশিয়ারি হবেন। এটা একদিক থেকে ভালো এই অর্থে যে আসলে তারাই তো সবচেয়ে বেশি আসলে এই যে অ্যাফেক্টেড এই মূল্যস্ফীতির কারণে, এবং তাদের জীবনে অনেক টানাপোড়েন। তো তারা যদি একটু বেনিফিটেড হয়, তো পার্শিয়ালি বেনিফিটেড হবে, তো আস্তে আস্তে এটা হয়তো বাড়াবে। তো এই অবস্থায় আমি মনে করি যে এটা ভালো কৌশল, এবং এইভাবে করে আমাদের যদি মুদ্রানীতিকেও মোটামুটি একটু ব্যালেন্স করা যায়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো মূল্যস্ফীতির অত বেশি চাপ হবে না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ কবির, ধন্যবাদ আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।